হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ লেসন। পঞ্চম শ্রেণীর নভেম্বর 2021 পার্ট 8-এ যে মডেল অ্যাক্টিভিটি কম্পিলেশন দেওয়া হয়েছে, যেখানে প্রত্যেকটি সাবজেক্টের জন্য পূর্ণ মান দেওয়া রয়েছে 40। তার সমস্ত সাবজেক্ট যেমন বাংলা, ইংরেজি, গণিত, আমাদের পরিবেশ, স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা, এই সমস্ত বিষয়ের যে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তার উত্তরগুলি আমরা আজকের এই ভিডিওতে জেনে নেব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনের অল অপশনটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো জেনে নেওয়া যাক সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলি। তো 1 নম্বরে দেওয়া আছে একটি বাক্যে উত্তর দাও, প্রশ্নের মান দেওয়া আছে 1 গুণ 10 = 10। একে প্রশ্ন দেওয়া আছে আইরে ছুটে ছোট্টরা ছোট্টদের কেন ছুটে আসতে হবে। তো প্রশ্নের উত্তরটা আমরা এভাবে লিখব, শীতের ভোরে গল্প বড়োর কাছ থেকে নানা রকমের রূপকথার গল্প শোনার জন্য ছোটদের ছুটে আসতে হবে। এরপর 1-2 প্রশ্ন দেওয়া আছে আমাদের জওয়ানদের একটা ঘাঁটি ছিল, জওয়ানদের ঘাঁটিটি কোথায় ছিল। তো উত্তরটা লিখতে হবে লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে জওয়ানদের ঘাঁটিটি ছিল। 1-3 প্রশ্ন দেওয়া আছে দারোগাবাবু এবং হাবু কবিতায় মেজদার পোষ্য কারা। তো উত্তরটা হবে দারোগাবাবু এবং হাবু কবিতায় মেজদার 8টি কুকুর পোষ্য ছিল, অর্থাৎ 8টি কুকুর ছিল তার পোষ্য। এরপর দেখো 1-4 আছে উলগুলান কাদের লড়াই। তো উলগুলান ছিল ইংরেজদের বিরুদ্ধে আদিবাসী মানুষদের লড়াই। এরপর আছে 1-5 কেউ করে না মানা, কার কোন কাজে কেউ নিষেধ করে না। তো উত্তরটা হবে মেঘেদের মেঘলা দিনে সমস্ত আকাশ জুড়ে কোনো সীমানা না মেনে দেশে দেশে ঘোরা ও খেলার কাজে কেউ নিষেধ করে না। 1-6 আছে এবার আমাকে গোড়ার দিক দিতে হবে, কি চাষের সময় কুমির একথা বলেছিল। তো উত্তরটা হবে ধান চাষের সময় কুমির বলেছিল এবার আমাকে গোড়ার দিক দিতে হবে। 1-7 প্রশ্ন দেওয়া আছে মাঠ মানে কি, অথই খুশির অগাধ লুটোপুটি। অথই এবং অগাধ শব্দ দুটির অর্থ লেখো। তো উত্তর লিখতে হবে অথই শব্দটির অর্থ তল নেই এমন গভীর, অগাধ শব্দটির অর্থ হচ্ছে প্রচুর। এরপর আছে 1-8 এখানে বলা হয়েছে ঝড় কবিতায় উল্লিখিত দুটি গাছের নাম লেখো। তো উত্তর লিখতে হবে ঝড় কবিতায় উল্লিখিত দুটো গাছের নাম হলো বকুল ও চাপা গাছ। এরপরে দেওয়া আছে 1-9 এখানে বলা হয়েছে ট্যাক শব্দের অর্থ কী। তো উত্তরটা লিখতে হবে দুটো ছোট নদী মিশে যাওয়ার সময় একটি ত্রিভুজ আকারের ভূমিখণ্ড তৈরি হয়, এই ত্রিভুজ আকৃতির জমির মাথাটিকেই ট্যাক বলে। এরপরে দেওয়া আছে 1-10 করুণা করি বাঁচাও মরে এসে কখন ফণিমনসা একথা বলেছেন। তো উত্তরটা লিখতে হবে ছোট্ট ফণিমনসা গাছটির সোনার পাতাগুলি ছিঁড়ে নিয়ে পোটলা বেঁধে তাকে একেবারে ন্যাড়া করে রেখে চলে গেলে সে একথা বলেছে। এরপর আছে 2 দাগের প্রশ্ন, এখানে বলা হয়েছে নিজের ভাষায় উত্তর দাও, প্রশ্নের মান দেওয়া আছে 2 গুণ 10 = 10। 2-1 প্রশ্ন দেওয়া আছে গল্প বড়ো কবিতায় রূপকথার কোন কোন প্রসঙ্গ উল্লিখিত হয়েছে। তো উত্তরটা এভাবে লিখতে হবে কবি সুনির্মল বসুর লেখা গল্প বড়ো কবিতাটিতে রূপকথার দৈত্য দানব, রাজপুত্র, পক্ষীরাজ, চোখ দাদানো হিরে মানিক, ঝলমলে সোনার কাঠি, ময়নামতি, দিঘির টলটলে জল, তেপান্তরের মাঠ, কেশবতী নন্দিনীর প্রসঙ্গ উল্লিখিত হয়েছে। এরপর দেওয়া আছে 2-এর প্রশ্ন এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল, জওয়ানদের সেই শীতকাল যাপনের কথা কিভাবে বুনো হাঁস গল্পে ফুটে উঠেছে। তো উত্তরটা আমরা এভাবে লিখব জওয়ানদের ঘাঁটিটি ছিল লাদাখের বরফে ঢাকা একটি নির্জন স্থানে। বুনো হাঁস গল্পটিতে একটি ডানাতে চোট পাওয়া বুনো হাঁস ও তার একটি সাথী ঘটনাক্রমে আশ্রয় পেয়েছিল জওয়ানদের মুরগি রাখার খালি ঘরে। খুব আনন্দের সঙ্গে জওয়ানরা ওদের দেখাশোনা করত, তাদের যত্নে ধীরে ধীরে হাঁসটি সুস্থ হয়ে উঠতে থাকে। এভাবেই জওয়ানদের নিজেদের কাজ ও বুনো হাঁস দুটির দেখাশোনা করতে করতে সারাটা শীতকাল কেটে গিয়েছিল। এরপর দেখব পরের প্রশ্ন 2-3 দেওয়া আছে নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড়োবাবু, থানায় বড়োবাবুর কাছে হাবু কি নালিশ জানিয়েছিল। তো উত্তরটা আমরা এভাবে লিখব হাবু থানাতে গিয়ে বড়োবাবুকে বলেছিল তারা 4 ভাই একসঙ্গে একটি ঘরের মধ্যে বাস করে, কিন্তু সেই ঘরের মধ্যেই বড়দা 7টি বিড়াল, মেজদা 8টি কুকুর, শেষদা 10টা ছাগল পোষে। সেসবের গন্ধে তার প্রাণ যায় অবস্থান। দাদাদের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে হাবু থানাতে গিয়ে বড়োবাবুর কাছে নালিশ জানিয়েছিল। পরের প্রশ্ন দেখো 2-4 দেওয়া আছে এতুয়াকে দেখলে মনে হয় দুরন্ত এক বাচ্চা ঘোড়া।
উদ্ধৃতিটির আলোকে এতোয়ার কাজকর্মের পরিচয় দাও। তো উত্তরটা আমরা এখানে লিখেছি, এতোয়া 10 বছরের একটি ছোট্ট দুরন্ত আদিবাসী ছেলে। সে গরু মোষ চড়ায়। বাবুদের গরু মোষ চড়াতে চড়াতে সে টোকো আম, শুকনো কাঠ, মেটে আলু, পুকুরের পাড় থেকে শাক প্রভৃতি সংগ্রহ করে। আবার কখনো সুবর্ণরেখার সরু চরে বাঁশে বোনা জাল পেতে মাছ ধরে। এই হলো এতোয়ার কাজকর্মের পরিচয়। এরপরে দেখো 2-5 দেওয়া আছে বিমলার অভিমান কবিতা অনুসরণে বিমলার অভিমানের কারণ বিশ্লেষণ করো। তো উত্তরটা আমরা লিখব, নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা বিমলার অভিমান কবিতাটিতে বিমলার অভিমানের কারণ হলো সারাদিন বাড়ির নানা কাজ নানা প্রয়োজনে বিমলার ডাক পড়লেও খাওয়ার সময় তাকে কেউ ডাকে না, সেটা যেন সবাই তার কথা ভুলে যায়। এমনকি খাবারও দাদা ও ভাইয়ের থেকে তাকে অল্প দেওয়া হয়, তাই বিমলার অভিমান হয়েছে। এর পরের প্রশ্ন হচ্ছে 2-6, ছাদটা ছিল আমার কেতাবে পড়া মরুভূমি। ছেলেবেলার রচনাংশে ছাদের প্রসঙ্গটি লেখক কীভাবে স্মরণ করেছেন। তো উত্তরটা আমরা এভাবে লিখেছি, রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলার রচনাংশে আমরা দেখতে পাই ছোট্ট রবি ঠাকুরের জীবনে তাদের বাড়ির ছাদটি ছিল এক বিশেষ আনন্দের জায়গা। লেখক ছাদ থেকে নিচের প্রকৃতি মানুষদের কাজকর্ম লক্ষ্য করতেন। সেসব এবং ছাদের চারিদিকের ধুধু শূন্যতা, হুহু গরম বাতাসের ধুলো ওড়ানো, এসব স্মরণের কারণেই রচনাংশটিতে ছাদের প্রসঙ্গ এসেছে। পরের প্রশ্ন দেখো কী দেওয়া আছে। এরপর দেওয়া আছে 2-7 প্রশ্ন, তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান। কেমন দিনে কথকের ছেলেবেলার গানটি মনে পড়ে। তো উত্তরটা হবে, মেঘলা বৃষ্টির দিনে কথক রবীন্দ্রনাথ ঠাকুরের বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, এই ছেলেবেলার গানটির কথা মনে পড়ে। এরপর দেওয়া আছে 2-8, এখানে বলা হয়েছে ব্যাঙ স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত হলো। বৃষ্টি আনার কাজে যুক্ত হয়ে ব্যাঙ কী করেছিল। তো উত্তর লিখতে হবে, ব্যাঙ স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত হয়ে যাত্রা শুরু করেছিল ভগবানের উদ্দেশ্যে। সেখানে গিয়ে তাদের সমস্যাগুলি জানিয়ে সমাধান পাওয়াই ছিল তার উদ্দেশ্য। যাত্রাপথে তার সঙ্গে মিলিত হয়েছিল মৌমাছি, মোরগ ও একটি বাঘ। নানা ঘটনাক্রম ও লড়াইয়ের অবশেষে ভগবানের সহায়তায় তারা পৃথিবীতে বৃষ্টি এনেছিল। দেখব পরের প্রশ্ন কী দেওয়া আছে। 2-9 দেওয়া আছে ভেবে পায় না নিজে, কবি কি ভেবে পান না। তো উত্তর লিখতে হবে, কবি অশোক বিজয় রাহা মায়াতরু কবিতায় এক মায়াবী গাছের কথা বলেছেন। সন্ধ্যের অন্ধকারে গাছটি ডালপালা নাড়িয়ে ভূতের নাচ করত। আবার যখন চাঁদ উঠত তখন চাঁদের আলোয় ঝাঁকড়া গাছটিকে দেখে মনে হতো ভাল্লুক। বৃষ্টিতে ভেজার পর গাছের পাতায় জমে থাকা জলের ওপর আলো পড়লে মনে হতো সে বুঝি লক্ষ হীরের মাছের মুকুট পড়েছে। ভোরবেলার আবছায়াতে সেই গাছটিতে নানা আজব কাণ্ড ঘটত। এইসব অদ্ভুত কাণ্ডের রহস্যের কথায় কবি ভেবে উঠতে পারেন না। পরের প্রশ্ন দেখব কী দেওয়া আছে। এরপর দেওয়া আছে 2-10, এখানে বলা হয়েছে ফণিমনসা ও বনের পরী নাটকে সূত্রধরের ভূমিকা আলোচনা করো। তো উত্তর লিখতে হবে, ফণিমনসা ও বনের পরী নাটকে সূত্রধরের ভূমিকা বিশেষ উল্লেখযোগ্য ছিল। কাহিনীটি ফণিমনসা গাছ ও বনের পরীকে কেন্দ্র করে গড়ে উঠলেও সমস্ত নাটকটিতে সূত্রধরের জন্যেই দৃশ্যের বিবরণ ঘটনার পরিবর্তনগুলি আমরা দেখতে পাই। তাই বলা যায় নাটকটিতে সূত্রধরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এরপরে দেওয়া আছে 3 নম্বর প্রশ্ন, এখানে বলা হয়েছে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান দেওয়া আছে 1 × 5 = 5। 3-1 দেওয়া আছে সন্ধি করো এবং 3-1 প্রশ্ন দেওয়া আছে মিশি যোগ কালো। তো মিশি যোগ কালো এটাকে সন্ধি করলে কী হয় সেটাকে লিখতে হবে। তো উত্তর হবে মিশি যোগ কালো = মিস কালো। 3-1 দেওয়া আছে এত যোগ দিন। তো এত যোগ দিন = হবে এত দিন। 3-1 দেওয়া আছে বড় যোগ ঠাকুর। তো বড় যোগ ঠাকুর হবে বড় ঠাকুর। এরপর দেওয়া আছে 3-1-4, সেখানে দেওয়া আছে সৎ যোগ গ্রন্থ। তো সৎ যোগ গ্রন্থ = হবে সৎ গ্রন্থ। এরপর দেওয়া আছে 3-1-5, সেখানে দেওয়া আছে দিক যোগ নির্ণয়। তো দিক যোগ নির্ণয় = হচ্ছে দিক নির্ণয়। পরেরটা দেওয়া আছে 2-এর প্রশ্ন, এখানে বলা হয়েছে নিচের পদগুলি ব্যঞ্জন সন্ধির কোন কোন নিয়ম মেনে বদ্ধ হয়েছে লেখো। প্রশ্নের মান দেওয়া আছে 1 × 5 = 5। 3-2-1 প্রশ্ন দেওয়া আছে প্রচ্ছদ। তো এটাকে সন্ধি বিচ্ছেদ করতে হবে এবং কোন নিয়ম এখানে মেনে সন্ধি বিচ্ছেদ হয়েছে সেটা লিখতে হবে। তো উত্তরটা এভাবে লিখতে হবে, প্রচ্ছদ = হচ্ছে প্র যোগ ছদ।
এটা এখানে অ আর ছ যুক্ত হয়ে গেছে অচ্ছ। এরপর 3-এর 2 আছে প্রাগৈতিহাসিক। তো প্রাগৈতিহাসিক এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে প্রাক যোগ ঐতিহাসিক, এবং এখানে ক আর অ যুক্ত হয়ে গেছে গ। এরপর 3-এর 3 আছে সদিচ্ছা। তো সদিচ্ছা এটা সন্ধি বিচ্ছেদ হবে সৎ যোগ ইচ্ছা, এবং এখানে ত আর হ্রস্বই যুক্ত হয়েছে দয় হ্রস্বই দিন। 3-এর 4 দেওয়া আছে বিদ্যুৎ বেগ। বিদ্যুৎ বেগ এটা সন্ধি বিচ্ছেদ হবে বিদ্যুৎ যোগ বেগ, এবং এখানে ত আর ব যুক্ত হয়ে গেছে দ। এরপর দেওয়া আছে 3-এর 5, সেখানে দেওয়া আছে পদ্ধতি। পদ্ধতির সন্ধি বিচ্ছেদ হবে পদ যোগ হতি, এবং এখানে দ যোগ হ এই দুটো যুক্ত হয়েছে কি দয়ে ধয়ে। তো 1 নম্বরে দেওয়া আছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্যাসেজটি পড়ো এবং তার নিচে যে কোশ্চেন দেওয়া আছে সেগুলোর উত্তর দাও। তো প্যাসেজটি দেখো কী দেওয়া আছে, অ্যাট 11:30 AM হিলারি অ্যান্ড নোরগে রিচড দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। অর্থাৎ সকাল 11:30টায় হিলারি এবং নোরগে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছালো। হিলারি রিচড আউট টু শেক নোরগেস হ্যান্ড বাট নোরগে গেভ হিম আ হাগ ইন রিটার্ন। হিলারি তার হাতটা বাড়িয়ে দিল নোরগের দিকে হ্যান্ডশেক করার জন্য, কিন্তু নোরগে তার পরিবর্তে তাকে জড়িয়ে ধরল। দ্য টু মেন এনজয়েড অনলি 15 minutes অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই। এই দুটি মানুষ পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গায় মাত্র 15 মিনিটই উপভোগ করতে পেরেছিল তাদের কম অক্সিজেন সাপ্লাইয়ের কারণে। দে স্পেন্ড দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ। তারা তাদের সময় অতিবাহিত করেছিল বিভিন্ন রকমের ফটোগ্রাফ নিয়ে এবং বিভিন্ন রকমের দৃশ্য দেখে। নাম্বার এতে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। প্যাসেজ থেকে তথ্য নিয়ে এই সেন্টেন্সগুলোকে সম্পূর্ণ করো। প্রশ্নের মান দেওয়া আছে 1 × 4 = 4। তো 1 নম্বরে আছে হিলারি অ্যান্ড নোরগে রিচড দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট অ্যাট 11:30 AM। দ্য হিলারি এবং নোরগে মাউন্ট এভারেস্টের চূড়ায় সকাল 11:30 সময় পৌঁছেছিল। 2 নম্বরটা আছে হিলারি ওয়ান্টেড টু শেক হ্যান্ডস বাট নোরগে গেভ হিম আ হাগ ইন রিটার্ন। হিলারি তার হাতটা বাড়িয়ে দিয়েছিল হ্যান্ডশেক করার জন্য, কিন্তু নোরগে তার পরিবর্তে তাকে জড়িয়ে ধরেছিল। 3 নম্বর আছে দে স্টেড অ্যাট দ্য সামিট ব্রিফলি বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই। তারা সেখানে খুব কম সময় থাকতে পেরেছিল কারণ তাদের অক্সিজেন কম সাপ্লাইয়ের কারণে। 4 নম্বর আছে দে স্পেন্ড দেয়ার টাইম ইন টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ। তারা সেখানে সময় অতিবাহিত করেছিল বিভিন্ন ধরনের ফটোগ্রাফ নিয়ে এবং সুন্দর সুন্দর দৃশ্য দেখে। নাম্বার বিতে আছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান দেওয়া আছে 2 × 2 = 4। 1 নম্বর দেওয়া আছে হোয়াট ডিড হিলারি ডু আফটার রিচিং দ্য সামিট। শৃঙ্গে পৌঁছে হিলারি কী করেছিল? তো উত্তর লিখতে হবে আফটার রিচিং দ্য সামিট হিলারি রিচড আউট টু শেক নোরগেজ হ্যান্ড বাট নোরগে গেভ হিম আ হাগ ইন রিটার্ন। অর্থাৎ শৃঙ্গে পৌঁছে হিলারি তার হাতটা বাড়িয়ে দিয়েছিল নোরগের দিকে হ্যান্ডশেক করার জন্য, কিন্তু নোরগে তাকে তার পরিবর্তে জড়িয়ে ধরেছিল। 2 নম্বর আছে হাউ লং ডিড হিলারি অ্যান্ড নোরগে রিমেন অ্যাট দ্য সামিট। অর্থাৎ শৃঙ্গে হিলারি এবং নোরগে কতক্ষণ পর্যন্ত ছিল? তো উত্তর লিখতে হবে হিলারি অ্যান্ড নোরগে রিমেন্ড অ্যাট দ্য সামিট ফর 15 minutes ডিউ টু দেয়ার লো অক্সিজেন সাপ্লাই। হিলারি এবং নোরগে শৃঙ্গে মাত্র 15 মিনিট ছিল তাদের কম অক্সিজেন সাপ্লাইয়ের কারণে। তো এরপর আরও একটি প্যাসেজ দেওয়া আছে এবং এখানে বলা হয়েছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। প্যাসেজটি পড়ো এবং নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো প্যাসেজটি দেখো, দেয়ার ওয়াজ কোয়াইট আর নাম্বার অফ গুড টিচার্স ইন আওয়ার স্কুল। আমাদের স্কুলে কয়েকটি খুব ভালো শিক্ষক মহাশয় ছিলেন। বিডি রয় টট আস ইংলিশ। বিডি রয় আমাদের ইংলিশ শেখাতেন। হি ওয়াজ আ স্মল ম্যান হু টুক গ্রেট কেয়ার টু এনশিওর দ্যাট উই প্রোনাউন্সড ইংলিশ কারেক্টলি। তিনি ছিলেন ছোটোখাটো একটি মানুষ যিনি আমাদের প্রতি খুব যত্নবান ছিলেন যাতে আমরা ইংলিশটাকে খুব ভালোভাবে উচ্চারণ করতে পারি। ওয়ান ডে হি টোল্ড আস দ্য স্টোরি অফ দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ ফ্রম এসপস ফেবেল। একদিন তিনি আমাদের এসপসের ফেবেলস বা এসপসের গল্প থেকে একটি গল্প শুনিয়েছিলেন ষাঁড় এবং ব্যাঙের। বিফোর টেলিং আস দ্য স্টোরি হি টট আস হাউ দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য ডিপেন্ডস অন whether the following word begins with a vowel or a consonant। তো গল্পটি বলার আগে তিনি আমাদের এটা শিখিয়েছিলেন যে টিএইচ দ্য এটাকে কীভাবে উচ্চারণ করতে হয় কোনো ওয়ার্ড যখন কনসোনেন্ট দিয়ে শুরু হয় অথবা ভাওয়েল দিয়ে শুরু হয়, কোন ক্ষেত্রে কীভাবে দাটাকে উচ্চারণ করতে হয় সেটা তিনি আমাদের শিখিয়েছিলেন। আই ফন্ডলি রিমেম্বার আওয়ার হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার ফর হিজ এক্সিলেন্ট হ্যান্ড রাইটিং। আমাদের প্রধান পণ্ডিত
ভট্টাচার্য মহাশয়কে আমার খুব ভালোভাবেই মনে আছে তার সুন্দর হাতের লেখার জন্য। এরপর কোশ্চেন দেওয়া আছে, টিক দ্য কারেক্ট আনসার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। যে অল্টারনেটিভটা ঠিক তার পাশে টিক চিহ্ন দিতে হবে। প্রশ্নের মান দেওয়া আছে 1 গুণ 3 সমান সমান 3। 1 নম্বর দেওয়া আছে মিস্টার বিডি রয় ওয়াজ দ্য টিচার অফ ম্যাথামেটিক্স, ইংলিশ, বেঙ্গলি অর সায়েন্স। তো মিস্টার বিডি রয় ইংলিশের টিচার ছিলেন, তো ইংলিশের পাশে টিক চিহ্ন দিতে হবে। 2 নম্বর আছে দ্য অথর লার্নড কারেক্ট প্রোনাউন্সিয়েশন ফ্রম হিজ, অর্থাৎ লেখক সঠিক প্রোনাউন্সিয়েশন শিখেছিলেন কোথাও থেকে? হেডমাস্টার, ফাদার, ইংলিশ টিচার না মাদার? তো সঠিক উত্তর হচ্ছে ইংলিশ টিচার, সো এখানে টিক চিহ্ন দিতে হবে। 3 নম্বর দেওয়া আছে দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ ইজ আ টেল ফ্রম, ষাঁড় এবং ব্যাঙের যে গল্প সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? পঞ্চতন্ত্র, হিতোপদেশ, জাতক না এসপস ফেবেল? তো উত্তর হচ্ছে এসপস ফেবেল, তো এটাতে টিক চিহ্ন দিতে হবে। 3 নম্বর আছে ক্লাসিফাই দ্য কমন নাউন্স অ্যান্ড প্রপার নাউন্স ইন দ্য ফলোয়িং টেবিল। তো এই সেন্টেন্সগুলি থেকে প্রপার নাউন আর কমন নাউন বেছে নিয়ে এই টেবিলটিকে সম্পূর্ণ করতে হবে। তো 1 নম্বর সেন্টেন্স আছে নোরগে অ্যান্ড হিলারি ওয়ার দ্য ফার্স্ট মেন টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট। তো নোরগে এবং হিলারি নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম, তো সেগুলো প্রপার নাউনের ঘরে লিখেছি আমরা। এবং মেন এটা হচ্ছে কমন নাউন, তো এটা কমন নাউনের ঘরে লিখেছি। এবং মাউন্ট এভারেস্ট এটা নির্দিষ্ট একটা পর্বতের নাম, তো এটা হবে প্রপার নাউন এই ঘরে। 2 নম্বর আছে দ্য রিভার হুগলি ইজ ক্লোজ টু মাই হাউস। তো রিভার হুগলি এটা নির্দিষ্ট নদীর নাম, হুগলি নদী, তো সেটা প্রপার নাউনের ঘরে আমরা লিখেছি দ্য রিভার হুগলি। এবং শুধু রিভার যদি বলা হয় তাহলে নদী এটা হচ্ছে কি একটা কমন নাউন, তো শুধু রিভারটাকে আমরা এখানে লিখেছি কমন নাউনের ঘরে। এবং হাউসটা হচ্ছে এটা কমন নাউন, তো সেটাও আমরা কমন নাউনের ঘরে লিখেছি। 3 নম্বর সেন্টেন্স আছে দ্য হর্স ইজ আ ইউজফুল অ্যানিম্যাল। তো হর্স হচ্ছে একটা নির্দিষ্ট পশুর নাম, তো সেটা হচ্ছে প্রপার নাউন, তো এটা এখানে লিখতে হবে। এবং অ্যানিম্যাল হচ্ছে কমন নাউন, তো অ্যানিম্যালটা হবে কমন নাউনের ঘরে। 4 নম্বর আছে উই লিভ ইন ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গল হচ্ছে একটা নির্দিষ্ট রাজ্যের নাম, তো সেটা প্রপার নাউনের ঘরে লিখতে হবে। 4 নম্বরে দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস। ব্র্যাকেটে দেওয়া ভার্বগুলির প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে শূন্যস্থানগুলিকে পূরণ করতে হবে। প্রশ্নের মান দেওয়া আছে 1 গুণ 2 সমান সমান 2। তো নাম্বার এতে আছে দ্য বয়, তো এখানে হবে ইজ ড্রয়িং, ড্রয়ের সঙ্গে আইএনজি যোগ করে হবে ড্রয়িং আ পিকচার, অর্থাৎ ছেলেটি একটি ছবি আঁকছে। নাম্বার বিতে আছে দে, তো হবে এখানে দে আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, তারা মাঠে খেলছে। 5 নম্বরে দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। এখানে একটা লিস্ট দেওয়া আছে, এখান থেকে প্রিপোজিশনগুলো নিয়ে সঠিক ঘরে বসাতে হবে। প্রশ্নের মান দেওয়া আছে 1 গুণ 4 সমান সমান 4। নাম্বার এতে দেওয়া আছে হি ইজ গোয়িং টু কলকাতা, তো এখানে হবে টু, সে কলকাতায় যাচ্ছে। বিতে দেওয়া আছে দ্য বার্ড ফ্লিউ ওভার মাই হেড, অর্থাৎ পাখিটা আমার মাথার উপর দিয়ে উড়ে গেল, তো এখানে হবে ওভার। সিতে দেওয়া আছে ফিশেস লিভ ইন ওয়াটার, তো এখানে হবে ইন, মাছ জলে বাস করে। ডিতে আছে পুট দ্য পেন অন দ্য টেবিল, তো এখানে হবে অন, অর্থাৎ পেনটি টেবিলের উপরে রাখো। 6 নম্বর আছে ফিল ইন দ্য টেবিল উইথ অ্যাপ্রোপ্রিয়েট শর্ট ফর্মস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে কয়েকটি ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ডগুলোর শর্ট ফর্ম এদিকে লিখতে হবে, এগুলো হচ্ছে ফুল ফর্ম, এগুলো এখানে শর্ট ফর্মগুলো লিখতে হবে। তো প্রথমে দেওয়া আছে ক্যান নট, তো ক্যান নটের শর্ট ফর্ম হচ্ছে ক্যান্ট বা কান্ট। আই অ্যাম এটা হবে আই এম, ডিড নট এটা হবে কি ডিডেন্ট, এবং ইউ হ্যাভ এর শর্ট ফর্ম হবে ইউভ। 7 নম্বরে দেওয়া আছে রাইট দ্য অপোজিটস অফ ফলোয়িং ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলোর অপোজিট ওয়ার্ড লিখতে হবে, অর্থাৎ বিপরীত শব্দ লিখতে হবে। প্রশ্নের মান দেওয়া আছে 1 গুণ 4 সমান সমান 4। এতে দেওয়া আছে লাইট, তো লাইট মানে হালকা হয় অথবা আলো হয়, তো হালকা হলে এর অপোজিট ওয়ার্ড হবে হেভি, এবং আলো হলে হবে ডার্ক, তো আমরা দুটো লিখেছি হেভি অথবা ডার্ক। বিতে আছে ইজি, তো ইজি এর অপোজিট ওয়ার্ড আনইজি অথবা ডিফিকাল্ট। সিতে আছে নেভার, তো নেভারের অপোজিট ওয়ার্ড হবে এভার। কার্লি মানে কোচকানোর অপোজিট ওয়ার্ড হবে স্ট্রেট, মানে হচ্ছে সোজা। 8 নম্বর কোশ্চেনে দেওয়া আছে রাইট 5 সেন্টেন্সেস অন মাই স্কুল। আমার স্কুলের উপর 5টি বাক্য লেখো। প্রশ্নের মান দেওয়া আছে 5। উত্তর আমরা লিখেছি এখানে মাই স্কুল বলে হেডিং করেছি, তারপর লিখেছি দেখো দ্য নেম অফ মাই স্কুল ইজ আনন্দময়ী বিদ্যাপীঠ, অর্থাৎ আমার স্কুলের নাম আনন্দময়ী বিদ্যাপীঠ। এখানে নিজের স্কুলের নামটা লিখতে হবে, এখানে আমি যে কোনো একটা স্কুলের নাম লিখেছি। ইট ইজ দ্য মাধ্যমিক লেভেল স্কুল, এটি একটি মাধ্যমিক লেভেলের স্কুল। দেয়ার আর অ্যারাউন্ড 700 স্টুডেন্টস অ্যান্ড 30 টিচার্স ইন মাই স্কুল। আমার স্কুলে প্রায় 700 জন ছাত্রছাত্রী এবং 30 জন শিক্ষক শিক্ষিকা আছেন। দ্য টিচার্স আর ভেরি গুড অ্যান্ড দে টিচ আস কেয়ারফুলি। শিক্ষক শিক্ষিকারা খুব ভালো এবং তারা আমাদের খুব যত্ন সহকারে পড়ান। আই লাভ মাই স্কুল অ্যান্ড টিচার্স ভেরি মাচ। আমি আমার স্কুল এবং শিক্ষক শিক্ষিকাদের খুব ভালোবাসি।
নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো এবং 1 নম্বরে দেওয়া আছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন MCQ। প্রশ্নের মান দেওয়া আছে 1 গুণ 7 সমান সমান 7। 1 নম্বরের প্রশ্ন দেওয়া আছে 6-এর স্থানীয় মান 6 গুণ 100, এই স্থানীয় মানযুক্ত সংখ্যাটি হলো, তো উত্তর হবে অপশান ডি। 2 আছে নিচের চারটির ক্ষুদ্রতম সংখ্যাটি হলো, এখানে উত্তর হয়ে যাবে অপশান সি। এবং 3 আছে 138 গুণ 29 সমান সমান, এখানে উত্তর হবে অপশান সি এরটা। 4 দেওয়া আছে নিচের যে দুটি সংখ্যার সাধারণ উৎপাদক 3 সেই সংখ্যা দুটি হলো, তো এখানে উত্তরটা হচ্ছে অপশান ডি এরটা। 5 আছে 2 এর 3 এর একটি সমতুল্য ভগ্নাংশ হলো, তো এটা উত্তর হবে অপশান ডি। 6 আছে 4 আর 3 এর 32কে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে পাওয়া যাবে, এখানে উত্তর হবে অপশান সি এরটা। এরপর দেওয়া আছে 7, এখানে দেওয়া আছে 5 যোগ 2 এর 5 সমান সমান, এখানে উত্তর হবে অপশান ডি এরটা। 2 এর দেখা দেওয়া আছে সত্য মিথ্যা অথবা TF লেখো। প্রশ্নের মান দেওয়া আছে 1 গুণ 7। তো 2 এর 1 দেওয়া আছে দুটি মৌলিক সংখ্যার গসাগু সংখ্যা দুটির প্রত্যেকটির থেকে বড় হবে, এটা ভুল তথ্য, এখানে লিখতে হবে F। 2 এর 2 দেওয়া আছে 10,001 সংখ্যাটিতে দশকের ঘরের সংখ্যাটির স্থানীয় মান 10, এটা হচ্ছে ভুল, এটা এখানে F লিখতে হবে। 2 এর 3 দেওয়া আছে 225 টাকা মূল্যের 221টি বইয়ের দাম 225 যোগ 221 টাকা, এটা হচ্ছে ভুল, এটা গুণ হবে কিন্তু এখানে যোগ দেওয়া আছে, তাই এটা F লিখতে হবে। 2 এর 8 দেওয়া আছে সবচেয়ে বড় সংখ্যা 11 দিয়ে 55 ও 22 বিভাজ্য, এটা ঠিক তথ্য, এটাকে টি লিখতে হবে। 2 এর 5 দেওয়া আছে 0.5 লেস দেন 0.05, এটা হচ্ছে ভুল, এখানে F লিখতে হবে। এরপরে দেওয়া আছে 2 এর 6 দেখা দেওয়া আছে দুটি রশ্মি দেওয়া আছে, এখানে বলা হয়েছে সরলরেখা দুটি পরস্পর ছেদি সরলরেখা, এটাতে টিক টি দিতে হবে, কারণ এটা সত্য। এই রশ্মি দুটি যদি পরস্পরকে বাড়ানো হয় তাহলে এটা পরস্পর কিন্তু ছেদ করবে। 2 এর 7 দেওয়া আছে আয়তাকার চিত্রের পরিসীমা 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে ভুল, এখানে F দিতে হবে, কারণ 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হয়, এখানে দৈর্ঘ্য আর প্রস্থটাকে ব্র্যাকেট দিয়ে ঘিরে রাখতে হয়, তবে এটা এর ফর্মুলায় পরিণত হয়। 3 এর দেখা দেওয়া আছে স্তম্ভ মেলাও। 3 এর 1 এবং এখানে প্রশ্নের মান দেওয়া আছে 3 গুণ 2 সমান সমান 6, তো এখানে দেওয়া আছে 2,50,250, তো এটার সাথে এটা মিলবে। আর 25,250 সেটা হচ্ছে এটা, আর 25,520 এটা হচ্ছে এটা, তো এটার সাথে এটা এভাবে মিলিয়ে দিতে হবে। 3 এর 2 নম্বরে দেওয়া আছে যে কোনো 3টি, অর্থাৎ যে কোনো 3টি মেলাতে হবে। তো এখানে প্রথমে দেওয়া আছে সরলরেখা, তো সরলরেখার কোনো প্রান্ত বিন্দু নেই, সরলরেখাকে যেদিকে খুশি বাড়ানো যায় তো এটার সাথে এটা মিলবে। তারপর দেওয়া আছে সরল রেখাংশ, এর 2টি প্রান্ত বিন্দু আছে, আর রশ্মি এর একটা প্রান্ত বিন্দু আছে, এবং সমবিন্দু সরলরেখা, এটা হচ্ছে একটি নির্দিষ্ট ছেদ বিন্দুগামী, তো এভাবে এগুলোকে মেলাতে হবে। 4 এর দেখা দেওয়া আছে ফাঁকা স্থান পূরণ করো, এখানে 144-এর বর্গমূল বের করতে হবে, তো 144-এর বর্গমূল হবে 12, তো ঘরে লিখতে হবে 12। তারপর দেওয়া আছে 28/28 বিয়োগ 18, তার তলায় 18 দেওয়া আছে বিয়োগ 15/18, তো এটার বিয়োগ ফলটা লঘিষ্ঠ আকারে লিখতে বলা হয়েছে, তো বিয়োগ ফলটা হবে হচ্ছে 3 এর 18, আর সেটাকে যদি আমরা লঘিষ্ঠ আকারে করি তাহলে কী হবে 3×6=18, অর্থাৎ 1 এর 6 হবে, তো এখানে লিখতে হবে 1 এর 6। তারপর দেওয়া আছে এটাকে বলা হয়েছে কি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করুন, তো 3×6=18 আর 5 কত হয় 23 হয়, তো 23 এর 3, এই ঘরে লিখতে হবে 23 এর 3। এরপরে দেওয়া আছে 4 এর 4, তোমার কাছে 4.50 টাকা আছে, আমি 15.50 টাকা দিলাম, তোমার কাছে মোট কত টাকা হলো, তো এটা হবে 20 টাকা, এই দুটো কিন্তু যোগ করলে 20 টাকা হবে, তো ওখানে যোগফলটা লিখতে হবে। 5 এর 1 জায়গায় আছে তুমি তোমার মায়ের থেকে 25 বছরের ছোট, বর্তমানে তোমার মায়ের বয়স 36 বছর, 2 বছর পর তোমাদের বয়সের সমষ্টি কত হবে। প্রশ্নের মান দেওয়া আছে 4, তো দেখো উত্তরটা আমরা এভাবে করবো। বর্তমানে আমার মায়ের বয়স 36 বছর এবং আমার মায়ের থেকে 25 বছরের কম, তাহলে আমার বর্তমান বয়স হবে 36 বিয়োগ 25 সমান সমান 11 বছর। 2 বছর পর আমার বয়স হবে 2 বছর যোগ হয়ে যাবে, এখন হচ্ছে 11, 11 যোগ 2 সমান সমান 13, এবং 2 বছর পর আমার মায়ের বয়স হবে 36 যোগ 2 সমান সমান 38 বছর। 2 বছর পর আমাদের বয়সের সমষ্টি হবে 13 যোগ 38 সমান সমান 51 বছর, তো এইভাবে এর অঙ্কের সমাধানটা করতে হবে। এরপর দেওয়া হচ্ছে 5 এর 2 মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করো 45 আর 75। প্রশ্নের মান দেওয়া আছে 4, তো 45 আর 75 এর মৌলিক উৎপাদক সাহায্যে লসাগু করতে হবে। তো 45 আর 75 মৌলিক উৎপাদকটা তোমরা এভাবে করে নেবে। ওকে, 5 দিয়ে যদি দিই তো কী হবে 5, 9,
45 আর 3 3 9। তো 45-এর মৌলিক উৎপাদকগুলি হবে কত? 1 3 3 আর 5, দুটো 3 আসছে এবং একটা 5 আসছে আর একটা থাকেই মৌলিক উৎপাদক, তো এভাবে লিখতে হবে। আর 75-এর মৌলিক উৎপাদকগুলি হচ্ছে 75টাকেও তোমরা এভাবে উৎপাদক করে নেবে। 5 15 হচ্ছে 75 আর 3 5 15, তাহলে 75-এর মৌলিক উৎপাদক হচ্ছে 1 3 আর দুটো 5। এবার দুটোর মধ্যে আমরা লসাগুটা কীভাবে করব? নির্ণয় লসাগু, এখানে 1 দুটোর মধ্যে আছে তো 1 নিয়েছি, এখানে 3 আছে দুটো 3 নিতে হবে, এখানে দুটো 5 আছে দুটো 5 নিতে হবে, সবগুলো গুণ করে আমরা পাচ্ছি কত? 225। তো নির্ণয় লসাগু হচ্ছে 225। পরের অঙ্কে দেওয়া আছে একটি বর্গাকার পার্কের দৈর্ঘ্য 40 মিটার, প্রতি বর্গমিটার 6 টাকা হিসাবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে? প্রশ্নের মান 4 দেওয়া আছে। তো বর্গাকার মাঠের দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, বর্গাকার মাঠের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য হয়, তো 40 গুণ 40 বর্গমিটার সমান সমান 1600 বর্গমিটার হচ্ছে মাঠের প্রস্থ। এবার 1 মিটারের খরচ হয় 6 টাকা, তাহলে 1600 বর্গমিটার খরচ হবে 6 গুণ 1600 সমান সমান 9600 টাকা। এরপর দেখো 5-এর 4-এর দাগে দেওয়া আছে একটি চিত্র দেওয়া আছে এখানে বলা হচ্ছে কি ঘষা অঞ্চলের পরিসীমা কত? তো ঘষা অঞ্চলের পরিসীমাটা আমরা বের করব। পরিসীমার সূত্র হচ্ছে দৈর্ঘ্য 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো এখানে এটা হচ্ছে প্রস্থ 4 মিটার আর এটা হচ্ছে 6 মিটার দেওয়া আছে, এটা হচ্ছে 4 মিটার, এটা হচ্ছে 6 মিটার। তাহলে ঘষা অঞ্চলের পরিসীমা হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক, অর্থাৎ পরিসীমা হচ্ছে 2 গুণ 6 যোগ 4, 6 হচ্ছে দৈর্ঘ্য আর 4 হচ্ছে প্রস্থ। তাহলে কী হবে? 6 গুণ 4 6 10 6 10 গুণে 20, অর্থাৎ 20 মিটার। তো ঘষা অঞ্চলের পরিসীমা হয়ে গেল 20 মিটার। তো 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে ঠিক উত্তর নির্বাচন করো। প্রশ্নের মান দেওয়া আছে 1 গুণ 6 সমান সমান 6। একে বলা হয়েছে কাঁধ থেকে কনুই পর্যন্ত বিস্তৃত হাড়ের নাম। এখানে 4টি অপশান দেওয়া আছে, সঠিক অপশানটি হবে অপশান গ হিউমেরাস। এরপর দেওয়া আছে 1-এর 2-এ একটি বুনো প্রাণীর উদাহরণ হলো গরু, ছাগল, শিয়াল না ভেড়া। তো উত্তরটা হবে অপশান গ শিয়াল। এরপর দেওয়া আছে 1-এর 3-এ যে প্রাণীটি অমেরুদণ্ডী সেটি হলো রুই মাছ, কেঁচো, কাক না কুকুর। তো উত্তরটা হবে অপশান খ কেঁচো। এরপর দেওয়া আছে 1-এর 4-এ প্রশ্ন দেওয়া আছে পশ্চিমবঙ্গে চা চাষ হয় রাঢ় অঞ্চলে, গাঙ্গেয় সমভূমি অঞ্চলে, উত্তরের পার্বত্য অঞ্চলে না উপকূলের সমভূমি অঞ্চলে। তো উত্তরটা হবে অপশান গ উত্তরের পার্বত্য অঞ্চলে। 1-এর 5-এ দেওয়া আছে সমুদ্রের মাছ, যেটি সমুদ্রের মাছ সেটি হলো পার্সে, ট্যাংরা, রুই না সার্ডিন। তো উত্তর হবে অপশান ঘ সার্ডিন। এরপর দেওয়া আছে 1-এর 6-এ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি পালিত হয় যে দিবস রূপে সেটি হলো শিক্ষক দিবস, পরিবেশ দিবস, শিশু দিবস না সাধারণতন্ত্র দিবস। তো উত্তর হবে অপশান ক শিশু দিবস। এরপর দেওয়া আছে শূন্যস্থান, 2-এর দাগে দেওয়া আছে শূন্যস্থান পূরণ করা। প্রশ্নের মান দেওয়া আছে 1 গুণ 3 সমান সমান 3। 2-এর 1-এ প্রশ্ন দেওয়া আছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান যে দেশের জাতীয় সঙ্গীত তা হলো ভারত ও, উত্তর হবে ভারত ও বাংলাদেশ। তো শূন্যস্থানে বসবে বাংলাদেশ। এরপর দেওয়া আছে 2-এর 2-এ দেওয়া আছে বিপ্লবী সূর্য সেন ড্যাশ নামে পরিচিত। তো বিপ্লবী সূর্য সেন মাস্টারদা নামে পরিচিত। তো শূন্যস্থানে বসবে মাস্টারদা। 2-এর 3-এ আছে একটি নিত্যবহ নদীর নাম হলো, উত্তর হবে একটি নিত্যবহ নদীর নাম হলো গঙ্গা। এরপর 3-এর দাগে দেওয়া আছে ঠিক বাক্যের পাশে টিক আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। প্রশ্নের মান দেওয়া হচ্ছে 1 গুণ 3 সমান সমান 3। 3-এর 1-এর প্রশ্ন হলো মানুষের বুদ্ধি হলো একটি সম্পদ। তো এটি হচ্ছে ঠিক উত্তর, এই প্রশ্নের পাশে টিক চিহ্ন দিতে হবে। 3-এর 2-এ দেওয়া আছে দীঘার কাছাকাছি অঞ্চলে প্রচুর কাজু বাদাম চাষ হয়। এটাও হচ্ছে সঠিক উত্তর, এর পাশেও টিক চিহ্ন দিতে হবে। এরপরে দেওয়া আছে 3-এর 3-এ প্রীতিলতা ওয়েদেদারকে বলা হতো গান্ধী বুড়ি। এটা ভুল তথ্য, এর পাশে দিতে হবে ক্রস চিহ্ন। এরপর দেওয়া আছে 4-এর দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো। প্রশ্নের মান দেওয়া আছে 1 গুণ 3 সমান সমান 3। তো এখানে 2টি স্তম্ভ দেওয়া আছে, বাম স্তম্ভ আর ডান স্তম্ভ। তো স্তম্ভটিকে মিলিয়ে লিখতে হবে। তো আমরা স্তম্ভটিকে এখানে মিলিয়ে লিখেছি, তো এখান থেকে তোমরা দেখে নাও। 4-এর 1-এ দেওয়া আছে জলদাপাড়া, তার সঙ্গে মিলবে অপশান ঘ গন্ডার, অর্থাৎ জলদাপাড়ার গন্ডার। এরপর দেওয়া আছে 4-এর 2, সেটা হচ্ছে খড়গপুর, তার সাথে মিলবে অপশান গ ITI শিক্ষা কেন্দ্র। 4-এর 3 দেওয়া আছে বিষ্ণুপুর, তার সাথে মিলবে অপশান খ টেরাকোটার কাজ। এরপর দেখো 5-এর দাগে দেওয়া আছে একটি বাক্যে উত্তর দাও। প্রশ্নের মান দেওয়া আছে 1 গুণ 4। 5-এর 1-এর দাগে প্রশ্ন দেওয়া আছে কোনো রোগের বিরুদ্ধে দেহে প্রতিরোধ গড়ে তুলতে BCG টিকা দেওয়া হয়। ওকে, অর্থাৎ কোন রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে BCG টিকাটা দেওয়া হয়। উত্তর হবে যক্ষা রোগের বিরুদ্ধে দেহে প্রতিরোধ গড়ে তুলতে BCG টিকা দেওয়া হয়। 5-এর 2-এর দাগে প্রশ্ন দেওয়া আছে কোনো
কোন অঙ্গের সাহায্যে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে যায়? তো উত্তর হবে হৃৎপিণ্ডের সাহায্যে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে যায়। এরপরের প্রশ্ন দেওয়া আছে 5-3 কোন ধরনের মাটিতে কাদা আর বালি প্রায় সমান পরিমাণে থাকে? তো উত্তর হবে দোআঁশ মাটিতে কাদা আর বালির পরিমাণ প্রায় সমান থাকে। এরপর হবে 5-4 দাগে দেওয়া আছে, দেখো কে স্টেথোস্কোপ উদ্ভাবন করেন? তো উত্তরটি হবে রেনে লিনেক স্টেথোস্কোপ উদ্ভাবন করেন। এরপর দেওয়া আছে 6 দাগে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রশ্নের মান দেওয়া আছে 2 × 6 = 12। 6-1 প্রশ্নে দেওয়া আছে তোমার চেনা 2 রকমের রাসায়নিক বিক্রিয়ার নাম উদাহরণ দাও। তোর উত্তরটা আমরা এভাবে লিখেছি, আমার চেনা 2টি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ হলো, 1 হচ্ছে লোহার মরচে পড়া এবং 2 হচ্ছে দুধ থেকে ছানা তৈরি হওয়া। এগুলো হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এরপর দেওয়া আছে 6-2 দাগে বৃষ্টির জল ধরে তুমি কি কাজে লাগাতে পারো? তো বৃষ্টির জল ধরে সেটিকে আমি নানা উপায়ে কাজে লাগাতে পারি। যেমন 1 হচ্ছে বাড়ির ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা প্রভৃতিতে ব্যবহার করতে পারি। 2 হচ্ছে বিভিন্ন চারা গাছে জল দিতে পারি। 6-3 দাগে আছে বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে কি ক্ষতি হয়? তো উত্তরটা হবে বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে যেসব ক্ষতি হয় সেগুলি হলো, 1 জমির উর্বরতা শক্তি ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। 2 জমির কীটনাশক বৃষ্টির জলের সাথে পুকুর বা খালে মিশলে মাছসহ সমস্ত জলজ প্রাণীরা ক্ষতিগ্রস্ত হয়। পরের প্রশ্ন দেখো 6-4 দাগে আছে কি উদ্দেশ্যে দামোদর ভ্যালি কর্পোরেশন স্থাপন করা হয়েছিল? তো উত্তরটা হবে দামোদর ভ্যালি কর্পোরেশন স্থাপন করার উদ্দেশ্যগুলি হলো, 1 হচ্ছে বর্ষাকালে দামোদর নদ থেকে সৃষ্টি হওয়া বন্যা নিয়ন্ত্রণ করা, 2 জলবিদ্যুৎ উৎপাদন করা, 3 কৃষিকাজে সেচ ব্যবস্থায় উন্নতি ঘটানো। পরের প্রশ্ন আছে 6-5 দাগে সুন্দরবন অঞ্চলের মাটির 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। তো উত্তর হবে সুন্দরবন অঞ্চলের মাটির 2টি বৈশিষ্ট্য হলো, 1 হচ্ছে এই অঞ্চলের মাটি লবণাক্ত ও পলিযুক্ত দোআঁশ প্রকৃতির, 2 হচ্ছে এখানকার মাটিতে অক্সিজেনের মাত্রা কম থাকে। পরের প্রশ্ন হচ্ছে 6-6 দাগে দেওয়া আছে লুপ্তপ্রায় মাছ সংরক্ষণে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? তো উত্তরটা লিখতে হবে লুপ্তপ্রায় মাছ সংরক্ষণে নিম্নলিখিত ব্যবস্থাগুলি নেওয়া যেতে পারে। 1 হচ্ছে লুপ্তপ্রায় মাছগুলিকে চিহ্নিত করে ওগুলি ধরা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। 2 সবার মধ্যে লুপ্তপ্রায় মাছেদের বাঁচানোর জনসচেতনতা গড়ে তুলতে হবে। পরের প্রশ্ন দেওয়া আছে 7 দাগে 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। প্রশ্নের মান দেওয়া আছে 3 × 3 = 9। 7-1 প্রশ্নে দেওয়া আছে মাটি কিভাবে তৈরি হয়? তো উত্তরটা লিখতে হবে সূর্যের তাপ, বৃষ্টি, বায়ুপ্রবাহ, নদীর জলস্রোতে ভূপৃষ্ঠের ওপরের শিলা ক্রমাগত ক্ষয় পেয়ে ও ভেঙে শিলা চূর্ণে পরিণত হয়। শিলা চূর্ণের মধ্যেকার খনিজগুলির রাসায়নিক বিয়োজন এবং শিলা চূর্ণের সঙ্গে বিভিন্ন জৈব পদার্থের মিশ্রণ ঘটে। ওই জৈব পদার্থ মিশ্রিত শিলাচূর্ণ বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে মাটিতে পরিণত হয়। পরের প্রশ্ন দেওয়া আছে 7-2 দাগে পর্বতের মাথায় বরফ জমে কেন? তো উত্তরটা লিখতে হবে মাটি থেকে যতই উপরের দিকে ওঠা যায় তাপমাত্রা ততই কম হতে থাকে। পুকুর, নদী, সমুদ্র থেকে জল বাষ্প হয়ে উপরে উঠে যায়। ওপরে বাতাস যেহেতু ঠান্ডা তাই বাতাস জমে জলীয় বাষ্পে পরিণত হয়। পর্বতগুলির উচ্চতা বেশি তাই সেখানে জলীয় বাষ্প জমে তুষারে পরিণত হয়, তাই পর্বতের মাথায় বরফ জমে। পরের প্রশ্ন দেওয়া আছে 7-3 দাগে কেন আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি? তো উত্তর লিখতে হবে সাধারণতন্ত্র দিবস। সাধারণতন্ত্র কথাটির অর্থ হলো যে শাসন ব্যবস্থায় সাধারণ মানুষকে বেশি গুরুত্ব দেওয়া হয়। 26শে জানুয়ারি আমরা সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি, তার কারণ 1950 সালের 26শে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হয়েছিল। ওই দিনটিকে স্মরণ করার জন্যই প্রতি বছর আমরা সাধারণতন্ত্র দিবস পালন করে থাকি বা পালন করি। তো কয়ের দাগে বলা হয়েছে বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে টিক চিহ্ন দাও। যে কোনো 25টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান দেওয়া আছে 1 × 25 = 25। 1 দাগে প্রশ্ন দেওয়া আছে কোনটি ভিটামিন এ জাতীয় খাবার নয়? অপশান 1 দেওয়া আছে গাজর, 2 দেওয়া আছে পাকা আম, 3 দেওয়া আছে হলুদ বর্ণের ফল এবং 4 আছে আমলকি। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান 2 পাকা আম। 2 নম্বরে দেওয়া আছে কোনটি শর্করা জাতীয় খাবার নয়? 1 নম্বরে দেওয়া আছে পাতিলেবু ও আমলকি, 2 আছে আখ ও আলু, 3 দেওয়া আছে চাল এবং অর্থাৎ এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ পাতিলেবু ও আমলকি।
এরপর 3 দাগে দেওয়া আছে ডাক্তারের অনুমোদন ছাড়া যথেচ্ছ পরিমাণে নানা রকমের ভিটামিন ওষুধ খাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, করোনা রোগকে প্রতিরোধ করা যায়, স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর। তো উত্তরটা হবে অপশান 3, স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর। 4 নম্বর আছে কোনটি স্নেহ পদার্থ জাতীয় খাবার নয়? 1 আছে ডিমের কুসুম ও মাখন, 2 আছে নারকেল ও চীনাবাদাম, 3 আছে খই ও থোড়। তো উত্তর হবে অপশান 3, খই ও থোড়। 5 নম্বর দেওয়া আছে যেখানে ফুটপাত নেই সেখানে রাস্তার কোন দিক দিয়ে হাঁটতে হয়? তো অপশান এতে দেওয়া আছে রাস্তার মাঝখান দিয়ে, অপশান 2 আছে রাস্তার বাম দিক দিয়ে, 3 নম্বর দেওয়া আছে রাস্তার ডান দিক দিয়ে, 4 নম্বর দেওয়া আছে বাম ও ডান উভয় দিক দিয়ে। তো উত্তর হবে অপশান 2, রাস্তার ডান দিক দিয়ে। 6 নম্বরে দেওয়া আছে যদি ট্রাফিকের আলোর সংকেতের লাল আলোর সংকেত বন্ধ হয়ে যদি হলুদ রঙের আলোর সংকেত দেওয়া হয় তাহলে গাড়ির চালককে কী করতে হবে? গাড়ি থামাবার জন্য প্রস্তুত হতে হবে, গাড়ি চালাবার জন্য প্রস্তুত হয়ে থাকতে হবে, গাড়ি চালাতে শুরু করতে হবে, নাকি গাড়ি থামিয়ে দিতে হবে? উত্তরটা হবে অপশান 2, গাড়ি চালাবার জন্য প্রস্তুত হয়ে থাকতে হবে। 7 নম্বর আছে কোনটি প্রোটিন জাতীয় খাবার নয়? 1 দেওয়া আছে মাছ, মাংস ও পনির, 2 আছে ছানা, সয়াবিন ও ডিম, 3 আছে টমেটো, কুমড়ো ও শসা। তো সঠিক উত্তর অপশান 3, টমেটো, কুমড়ো ও শসা। 8 নম্বর দেওয়া আছে রাস্তার কোথা দিয়ে রাস্তা পার হতে হয়? 1 আছে হলুদ দাগ দেওয়া অংশ দিয়ে, 2 আছে জেব্রা ক্রসিং দিয়ে, 3 নম্বর আছে জেব্রা ক্রসিং পার হওয়ার সময় অবশ্যই পথচারীর রাস্তা পার হওয়ার সবুজ সংকেত থাকলে, 4 নম্বর দেওয়া আছে কার্ভ এলাকা দিয়ে। তো উত্তরটা হবে অপশান 3, জেব্রা ক্রসিং দিয়ে পার হওয়ার সময় সবসময়ই অবশ্যই পথচারীর রাস্তা পার হওয়ার সবুজ সংকেত থাকলে। 9 নম্বর আছে ভিটামিন ডি আমরা কোথা থেকে পাই? অপশান 1 আছে সূর্যের আলো, 2 আছে মাছের যকৃতের তেল, 3 আছে দুধ ও ডিমের কুসুম, 4 নম্বর আছে সবকটি ক্ষেত্রেই। তো উত্তর হবে অপশান 4, সবকটি ক্ষেত্রেই। 10 দেওয়া আছে কোন খাদ্যটিতে আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্যের প্রাধান্য আছে? ভাত, ডিম, ডাবের জল না ডিম? তো উত্তরটা হবে এখানে অপশান 2, অর্থাৎ ডিম। 11 নম্বর আছে রাস্তা পার হওয়ার সময় কি করতে হয়? চারিদিকটা দেখে রাস্তা পার হতে হয়, ডান দিকটা দেখে রাস্তা পার হতে হয়, বাম দিকটা দেখে রাস্তা পার হতে হয়, নাকি সামনের দিকটা ফাঁকা থাকলে রাস্তা পার হতে হয়? উত্তর হবে অপশান এ, চারিদিকটা দেখে রাস্তা পার হতে হয়। 12 নম্বর আছে রাস্তায় পথচারীদের কোথা দিয়ে হাঁটা উচিত? রাস্তা দিয়ে, ফুটপাত দিয়ে এবং যেখানে ফুটপাত নেই সেখানে রাস্তার ডান দিক দিয়ে, ফুটপাত দিয়ে এবং যেখানে ফুটপাত নেই সেখানে রাস্তার বাম দিক দিয়ে। তো উত্তর হবে অপশান 3, ফুটপাত দিয়ে এবং যেখানে ফুটপাত নেই সেখানে রাস্তার ডান দিক দিয়ে। 13 নম্বর আছে কোন পানীয় থেকে আমরা সোডিয়ামযুক্ত খনিজ মৌলটি বেশি পরিমাণে গ্রহণ করে থাকি? ডাবের জল, চা, তালের রস। তো উত্তর হবে অপশান এ, ডাবের জল। 14 নম্বর আছে কোন খাদ্য উপকরণ থেকে আমরা আয়োডিনযুক্ত মৌলটি গ্রহণ করে থাকি? অপশান এতে আছে দুধ, 2 আছে খাবার লবণ, 3 আছে জল। তো উত্তর হবে অপশান 2, খাবার লবণ। 15 নম্বর আছে ট্রাফিক পুলিশ কী কাজ করে? 1 আছে ট্রাফিক পুলিশ পথচারীদের পথ চলার দিক নির্দেশ দেয় এবং আইন ভঙ্গকারীদের কাছ থেকে জরিমানা আদায় করে, পথচারীদের রাস্তা পার হতে সহায়তা করে, ট্রাফিক পুলিশ আলোর সংকেত দেয়, নিয়ম ভঙ্গকারীদের কাছ থেকে জরিমানা আদায় করে। উত্তর হবে অপশান এ, ট্রাফিক ও পথচারীদের রাস্তা চলার দিক নির্দেশ দেয় এবং আইন ভঙ্গকারীদের কাছ থেকে জরিমানা আদায় করে। 16 নম্বর আছে কোন আলোর সংকেতে গাড়ি চলতে শুরু করে? লাল জ্বললে, হলুদ জ্বললে, সবুজ জ্বললে, হলুদ আলোর পরে সবুজ আলো জ্বললে। তো উত্তর হবে অপশান 3, সবুজ জ্বললে। 17 আছে ভিটামিন বেশি পাওয়া যায় কোন খাদ্যে? অঙ্কুরিত ছোলা, খই, রসগোল্লা। তো উত্তর হবে অপশান 1, অঙ্কুরিত ছোলা। 18 আছে কোন খাবারটিতে লৌহ ঘটিত খনিজ মৌল বেশি আছে? শসা, নারকেল, থোড় ও ডুমুর। তো উত্তর হবে অপশান 3, থোড় ও ডুমুর। এরপরে আছে 19 নম্বরে করোনাকালে দীর্ঘ সময় ঘরবন্দি থাকার ফলে শিশুদের ভিটামিন ডি এর অভাবজনিত সমস্যা দেখা দিচ্ছে, এর প্রতিকারে কি করতে হবে? তো অপশানগুলো দেওয়া আছে সূর্যের আলোয় থাকতে হবে কিছু সময়, ডিমের কুসুম, মাছের যকৃতের তেল, ঘি, পনির, দুধ খেতে হবে। 3 নম্বর অপশান দেওয়া আছে 1 এবং 2 দুটোই, এবং 4 নম্বর আছে কোনোটি নয়। তো উত্তর হবে 3 নম্বর অপশানটা, অর্থাৎ 1 এবং 2 এই দুটো। 20 নম্বর আছে প্রশ্ন
ভিটামিন সি আমরা কোন কোন খাদ্য থেকে পাই? পেয়ারা ও তাজা ফল, তাজা শাকসবজি ও মৌসুম্বি, বাদাম ও দুধ। 4 আছে 1 ও 2 দুটোই, এবং 5 আছে সবকটি ক্ষেত্রে। তো উত্তর হবে 4 নম্বর অপশানটা 1 এবং 2। 21 নম্বর আছে কোন খাবারটিতে ক্যালসিয়াম ঘটিত খনিজ মৌল বেশি আছে? দুধ, খাবার লবণ, ডাবের জল। উত্তর হবে অপশান 1 অর্থাৎ দুধ। 22 আছে কোন খাদ্যটিতে শর্করা জাতীয় খাদ্যের প্রাধান্য আছে? চিনি, মাছ না লাল শাক। উত্তর হবে অপশান 1 চিনি। 23 নম্বর আছে ভিটামিন কে আমাদের দেহে কি কাজে লাগে? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, নার্ভ ও পেশির স্বাভাবিক ক্রিয়া প্রতিক্রিয়ায় সাহায্য করে। 1 এবং 2 দুটোই, 3 নম্বর যেটা দেওয়া আছে, এবং 4 নম্বর দেওয়া আছে কোনোটি নয়। তো উত্তর হবে অপশান 3 নম্বরটা অর্থাৎ 1 এবং 2 দুটোই। 24 আছে কোন খাদ্যে তেল বা চর্বি অর্থাৎ স্নেহ পদার্থ জাতীয় খাদ্য উপাদান বেশি আছে? ঘি ও মাখন, আখ ও আলু, কলা ও শসা। উত্তর হবে 1 নম্বর অপশানটা ঘি ও মাখন। 25 নম্বর আছে জেব্রা ক্রসিং এ কী রঙের দাগ থাকে? লাল সাদা দাগ থাকে, সাদা কালো দাগ থাকে, হলুদ দাগ থাকে, সাদা ডটেড দাগ থাকে। উত্তরটা হবে অপশান 2 সাদা কালো দাগ থাকে। 26 নম্বর আছে যদি ট্রাফিকের আলোর সংকেতের হলুদ আলোর সংকেত বন্ধ হয়ে গিয়ে সবুজ আলোর সংকেত জ্বলে তাহলে কি করতে হবে? সাথে সাথে গাড়ি চালাতে হবে, সাথে সাথে গাড়ি থামাতে হবে, গাড়ি চালানোর জন্য প্রস্তুত হতে হবে, গাড়ি থামানোর জন্য প্রস্তুত হতে হবে। উত্তরটা হবে অপশান 1 সাথে সাথে গাড়ি চালাতে হবে। 27 নম্বর আছে যদিও উত্তরটি হয় ভিটামিন এ তাহলে প্রশ্নটি কী ছিল? 1 নম্বর আছে দেহকে শক্তি যোগান দেয় কে? কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? 3 নম্বর আছে হৃদস্পন্দনের ছন্দ স্বাভাবিক রাখে কোন ভিটামিন? 4 আছে কোন ভিটামিনের অভাবে রোগ সংক্রমণ প্রতিরোধ শক্তি কমে যায়? তো এখানে উত্তরটা হবে অপশান 2 কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়। 28 নম্বরে আছে দৃষ্টিহীন ব্যক্তিকে রাস্তা পার হতে কে সবচেয়ে বেশি সাহায্য করতে পারেন? দৃষ্টিহীন ব্যক্তির সাহায্যকারী ট্রাফিক পুলিশ, দৃষ্টিহীন ব্যক্তি নিজেই, দৃষ্টিহীন ব্যক্তির কাছাকাছি থাকা যে কোনো পথচারী, দৃষ্টিহীন ব্যক্তির সঙ্গে থাকা সহায়তাকারী সহযোগী। তো উত্তর হবে অপশান 3 দৃষ্টিহীন ব্যক্তির কাছাকাছি থাকা যে কোনো পথচারী। 29 নম্বর আছে কোনটি শিশুদের ক্ষেত্রে সুষম খাদ্য? জল, দুধ না ডাবের জল? তো উত্তর হচ্ছে অপশান 2 দুধ। খ নম্বর আছে বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে নিয়ে শূন্যস্থানটি পূরণ করো। প্রশ্নের মান দেওয়া আছে 1 গুণ 6 সমান 6। 1 দেওয়া আছে মাম্পাস, তো এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। শূন্যস্থান দেওয়া আছে ড্যাশ এটি এক রোগ শিশুদের হয়ে থাকে, বড়দেরও এই রোগ হতে পারে হঠাৎ যে কোনো ফাঁকে। তো এখানে দুটি অপশান দেওয়া আছে সংক্রামক আর অসংক্রামক। তো শূন্যস্থানে বসবে অপশান এটা সংক্রামক। 2 নম্বরে দেওয়া আছে মাম্পাস, এবং এখানে দেওয়া আছে শরীর গরম, কান মাথা ব্যথা, বমি বমি ভাব হয়, ড্যাশ দিকটা ফুলে ফেঁপে ওঠে, মাম্পাসটা নিশ্চয়। তো এখানে অপশানে যেটা বসবে সেটা হচ্ছে এক নম্বর অপশানটা বসবে অর্থাৎ মুখের। এরপর দেওয়া আছে 3 দেওয়া আছে ডায়রিয়া, খাবার তৈরি যিনি করবেন যেন ড্যাশ নেন হাত, পরিচ্ছন্নতা বড়ই জরুরি কিবা দিন কিবা রাত। তো এখানে অপশান হবে 2 অর্থাৎ ধুয়ে। 4 দেওয়া আছে ডায়রিয়া, ড্যাশ খেয়ে উপশম হলে নেই কোনো চিন্তা, নয়তো স্বাস্থ্যকেন্দ্রে তাকে নিয়ে যাওয়া দরকার। তো এখানে হবে ORS অর্থাৎ অপশান 2টা হবে এখানে সঠিক উত্তর। 5 নম্বর দেওয়া আছে আগুন, তো এখানে বলা হয়েছে ড্যাশ গন্ধ যদি নাকে আসে তবে সাবধান, দ্রুততার সাথে বন্ধ করবে গ্যাসের নব খান। তো এখানে উত্তরটা হবে গ্যাসের অর্থাৎ অপশান 1। 6 দেখা দেওয়া আছে আগুন, শাড়ির ড্যাশ খাবার নামালে বিপদ হতেই পারে, সাড়ে সেটা কাছে রাখতেই হবে ঠিক মতো ব্যবহারে। তো এখানে হবে অপশান 1 অর্থাৎ আঁচলে, এটা বসবে শূন্যস্থানে। এরপর গয়ের দেখা আছে নিচের ছবিগুলোতে যে সমস্যাগুলি তুলে ধরা হয়েছে তা কয়েকটি বাক্যে বর্ণনা করো। প্রশ্নের মান দেওয়া আছে 3 গুণ 3 সমান 9। কয়ের দেখা এখানে দেখো একটা ছবি দেওয়া আছে, এখানে একটা গ্যাস সিলিন্ডার আছে এবং ওভেনটা জ্বলছে আর দুজন এখানে দাঁড়িয়ে আছে যাদের নাকে গ্যাসের গন্ধ আসছে। তো এখানে উত্তরটা এভাবে লিখতে হবে। 1 নম্বর গ্যাসের গন্ধ নাকে এলে গ্যাসের নবটি তাড়াতাড়ি বন্ধ করে দিতে হবে। এরপরেও গ্যাস বেরোলে দরজা জানলা খুলে দিতে হবে এবং নাকে রুমাল বা কাপড় চাপা দিতে হবে। 3 নম্বর হচ্ছে বিপদের আশঙ্কা বিবেচনা করে গ্যাস সরবরাহকারী বা দমকলে খবর দিতে হবে। খ
খয়ের দাগে এখানে একটি চিত্র দেওয়া আছে এবং এখানে একটি স্টোভ জ্বলছে এবং তাতে একজন মহিলা কেরোসিন তেল ঢালছেন। তো এটা আমরা উত্তরটা এভাবে লিখবো। 1 নম্বর, জ্বলন্ত স্টোভে কখনোই কেরোসিন তেল ঢালা উচিত নয়। 2 নম্বর দিয়ে লিখবো, জ্বলন্ত স্টোভে কেরোসিন তেল ঢাললে বাড়ির জিনিসপত্রে বা শরীরে আগুন লেগে যেতে পারে। 3 নম্বর হচ্ছে, যারা এরকমটি করে তাদেরকে বোঝাতে হবে যে এটা করা উচিত নয়। এরপর গ নম্বরে একটা চিত্র দেওয়া আছে, সেখানে একটি মোমবাতি জ্বলছে ঘরের মধ্যে এবং সেখানে একজন লোক শুয়ে আছেন। তো এখানে আমরা লিখবো 1 নম্বর দিয়ে, ঘরে মোমবাতি জ্বললে দরজা জানলাগুলি খোলা রাখা উচিত। দরজা জানলা বন্ধ থাকলে এবং মোমবাতি জ্বললে সমস্ত ঘর কার্বন ডাই অক্সাইডে ভরে যায়। 3 নম্বর হচ্ছে, এতে ঘরের মধ্যে থাকা ব্যক্তির শ্বাসকষ্ট হয়, এমনকি মৃত্যুও ঘটতে পারে। ভিডিওটিকে শেয়ার করে দিও প্রত্যেকের কাছে যাদের প্রয়োজন, যাতে এখান থেকে সবাই উত্তরগুলি সঠিকভাবে জেনে নিতে পারে বা লিখে নিতে পারে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকন অল অপশানটিকে সিলেক্ট করে রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য এন্টায়ার ভিডিও। সি ইউ অন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই।